আমেরিকার অভিবাসনের যাত্রা শুরু হয়েছিল আসলে এলিস আইল্যান্ড দিয়ে। এলিস এক ভদ্রলোকের নাম, তার নামে এই দ্বীপ ছিল। এলিস সাহেব, অথবা আমাদের দেশে হলে ওটা হয়তো এলিসের টুক বলা হতো কোনো এক সময়। তখনকার কেউ জানতো যে এটা আমেরিকা হয়ে যাবে। সেই দ্বীপেরই একটা জায়গাতেই প্রথম মানুষের অভিবাসন শুরু হয়েছিল। এটা দেখা দিয়ে শুরু করি আমার নিউ ইয়র্ক দেখা। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্ব অর্থনীতির যোগাযোগ আর বাণিজ্যের কেন্দ্রস্থল এই নিউ ইয়র্ক শহর নিয়ে বিশ্বব্যাপী মানুষের অশেষ কৌতূহল। বর্তমানে নিউ ইয়র্কে 1524 সালে গিওভানিও দা ভেরাজানো নামক এক ইতালীয় নাবিকের পদচারণার মধ্য দিয়ে শুরু হয়েছিল নিউ ইয়র্কে পশ্চিমাদের অভিবাসন। এর অনেক পরে 1609 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিক হিসেবে এখানে এসেছিলেন ইংরেজ নাবিক হেনরি হাডসন। উত্তর আমেরিকা হয়ে এশিয়া দিকে পানিপথ খোঁজার দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল এখানে। ডাচরা ধীরে ধীরে এখানে এসে বসতি স্থাপন করে, আর নিউ ইয়র্কের মাঝ বরাবর বয়ে যাওয়া এই নদীটির নামকরণ সেই ডাচ নাবিক হাডসনের নামে করা হয়। 1613 সালে ডাচ বণিকেরা জায়গাটির নাম দেয় নিউ আমস্টারডাম। এরপর 1664 সালে ব্রিটিশ নাবিকেরা ডাচদের হটিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করে ইয়র্কের রাজপুত্রের নামে জায়গাটির নামকরণ করে নিউ ইয়র্ক। ব্রিটিশদের শাসনামল থেকেই মূলত এই শহরটির উন্নতি হতে শুরু করে। আমেরিকান বিপ্লবের শেষ সময় পর্যন্ত ব্রিটিশরা এই শহরে আধিপত্য বিস্তার করে। 1783 সালে নিউ ইয়র্ক বন্দর থেকে ব্রিটিশ শেষ যুদ্ধ জাহাজটি স্বদেশে ফিরে যায়। 1788 সালে স্বাধীনতা লাভের পর এই নিউ ইয়র্ক শহরটিকে মার্কিন যুক্তরাষ্ট্র রাজধানী হিসেবে ব্যবহার করে। 1904 সালে আমেরিকায় পাতাল রেল চালু হবার পর থেকেই এই শহরটির যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক পরিবর্তন আসে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া থেকে মানুষেরা এসে কাজ করতে শুরু করে এই শহরে। আমেরিকার স্বর্ণদ্বারও উন্মুক্ত থাকে অভিবাসীদের জন্য। এক সকালবেলা কুয়াশাচ্ছন্ন ভোরে আমি গিয়ে পৌঁছাই ব্যাটারি পার্ক। এলিস আইল্যান্ড এর পাশেই আরেকটা দ্বীপ আছে, যে দ্বীপের মধ্যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা দেখে আমরা আমেরিকাকে চিনেছিলাম। দুটোই পাশাপাশি, একই ফেরিতে করে দুটো জায়গায় যাওয়া যায়। সেখানে যাওয়ার জন্য আমরা গিয়ে পৌঁছাই ব্যাটারি পার্কে। ফেব্রুয়ারির হাড় কাঁপানো শীতে গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে ব্যাটারি পার্কের চত্বরে। লিবার্টি দেবীর বিশাল মূর্তিটি এখান থেকেও $60 খরচ করে দেখা যায়। হাত দিয়ে স্পর্শ করতে হলে যেতে হবে ফেরি দিয়ে লিবার্টি দ্বীপে। ফেরি আসার অপেক্ষায় যখন দর্শকেরা ব্যাটারি পার্কের ফেরিঘাটে অপেক্ষা করেন, সে সময় কতগুলো কালো মানুষ অপেক্ষমান পর্যটকদের নানা রকম শারীরিক কসরত দেখায়। Now this next step is called the Chinese connection. You black guys. Thank you. মিস লিবার্টি কুলে এসে ভিড়তে না ভিড়তেই তাদের খেলা শেষ হয়ে যায়। অভ্যাগত পর্যটকদের কাছ থেকে বকশিশ নিয়ে কেটে পড়েন খেলোয়াড়রা। মাঝে মাঝে বৃষ্টির প্রখরতা বাড়ে। ভর দুপুরেও সূর্যের মুখ না দেখতে পাওয়া কুয়াশা ভরা বৃষ্টিমুখর দিনে মিস লিবার্টি দর্শনার্থীদের নিয়ে ছুটে চলেন। আমেরিকান বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে ফরাসিরা আমেরিকাকে একটা উপহার দেবার কথা চিন্তা করে। সেই চিন্তার ফসল হিসেবে 31 বছর বয়সী তরুণ ভাস্কর ফ্রেডরিক আগাস্তে বার্তোল্ডির উপর দায়িত্ব পড়েছিল একটা ভাস্কর্য তৈরি করে আমেরিকায় পাঠাতে। ফ্রান্স থেকে বার্তোল্ডি এসে বাছাই করে গেলেন আটলান্টিকের উপকূল বরাবর
নিউ ইয়র্কের জলসীমার ছোট্ট এই দ্বীপকে। 1811 সালে এখানে একটি দুর্গ ছিল। ঠিক করা হলো এখানেই বসানো হবে স্বাধীনতার মূর্তিটিকে। 1875 সালে ফ্রান্সে বসে বার্তোল্ডি এই ভাস্কর্যটি বানানোর কাজ শুরু করেন। আইফেল টাওয়ার খ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেলকে নিযুক্তি দেওয়া হয় বিশাল আকারের ভাস্কর্যটির কাঠামো দাঁড় করানো। 9 বছরের কঠিন পরিশ্রম শেষে 1884 সালে ফ্রান্সে শেষ হয় মূর্তিটি বানানোর কাজ। ফ্রান্স থেকে এসে পড়া মূর্তিটির কথা খোদ ফরাসিরাও একেবারে ভুলে যায়নি। ফ্রান্সের লুভ মিউজিয়ামে বার্তোল্ডির তৈরি করা লিবার্টি দেবীর মূর্তিটির একটি ব্রোঞ্জ সংস্করণ রয়েছে। শুধু তাই নয়, 1889 সালে ফ্রান্সে বসবাসকারী আমেরিকান কমিউনিটি মূল স্ট্যাচু অব লিবার্টির একটি ছোট্ট সংস্করণ ফ্রান্সের সিন নদীর তীরে স্থাপন করে দিয়ে ফরাসিদের প্রতি তাদেরও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি ছিল যে উপরের মূর্তিটি বানিয়ে দেবে ফরাসিরা, কিন্তু আমেরিকানরা নিচের ভিত্তিমূলটুকু বানিয়ে নেবে। সে কারণেই 1881 সালে আমেরিকান কমিটির স্থপতি রিচার্ড মরিস হান্টকে দায়িত্ব দিয়েছিল তার নির্মাণে। হান্টের ডিজাইন করা 89 ফুট উঁচু বেদিমূল তৈরি করা হলো একটি 11 কৌণিক তারকাকৃতির বাঁকানো দেয়াল দিয়ে। এই বেদিমূলের ভিত্তি তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল 24,000 টন পাথর। ভিত্তির নিচের অংশ 91 ফুট বর্গাকৃতির, উপরের অংশ 65 ফুট বর্গাকৃতির। স্ট্যাচু অব লিবার্টির মূর্তিটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ধাতব মূর্তি। 225 টন ওজনের 151 ফুট উঁচু এই মূর্তিটি যখন নিউ ইয়র্কে বসানো হয়েছিল তখন এটিই ছিল নিউ ইয়র্কের সর্বোচ্চ স্থাপনা। এর বাহুটি 42 ফুট এবং হাতের মশালটি 21 ফুট লম্বা। 4.5 ফুট দীর্ঘ নাক বিশিষ্ট লিবার্টি দেবীর কনিষ্ঠ আঙুলটি 8 ফুট। এই বিশাল মূর্তিটিকে আমেরিকায় নিয়ে আসা হয় 1886 সালের মে মাসে। দীর্ঘ 6 মাস সময় লেগেছিল মূর্তিটিকে তার ভিত্তির উপর বসাতে। 1886 সালের 28 অক্টোবরে এই বিজয় দেবীর মূর্তিটি উন্মুক্ত করা হয়। সে সময় একমাত্র সমুদ্র পথেই আমেরিকায় আসার পথ ছিল। আমেরিকায় প্রবেশের এটিই ছিল প্রধান বন্দর। এক হাতে আমেরিকার সংবিধান, অপর হাতে আলোকবর্তিকা নিয়ে দাঁড়িয়ে থাকা স্বাধীনতার দেবী আমেরিকায় আসা সকল নাবিকের জন্য তার আশ্রয়ের হাত বাড়িয়ে আহ্বান করেন, যেন তিনি বলেন, তোমাদের সকল ক্লান্তি আমাকে দাও, এসো, আমার কোলেই তোমাদের আশ্রয়। স্ট্যাচু অব লিবার্টির এই ছোট্ট দ্বীপটি আমেরিকায় বেড়াতে আসা পর্যটকদের জন্য দর্শনীয় স্থাপনার একটি। আগন্তুকদের জন্য আয়োজনেরও কোনো কমতি নেই এখানে। এই মূর্তিটির ভেতর দিয়ে লিফটে করে উপরেও ওঠা যায়। নিচে বেদিমূলের একপাশে কতগুলো ছোট ছোট মূর্তি। বার্তোল্ডির হাতে স্ট্যাচু অব লিবার্টি, তার পাশে গুস্তাভ আইফেল। প্রকৌশলী গুস্তাভ এই লিবার্টি দেবীকে দিয়েছিলেন কাঠামোগত কারিগরি কৌশল। অভ্যাগত পর্যটকেরা মুগ্ধ হয়ে দেখেন আমেরিকার অন্যতম এই ল্যান্ডমার্ক স্ট্যাচু অব লিবার্টিকে।